আজকে অনেক হ্যান্ডসাম একটা রাজকুমারের কাহিনী বলবো। এই রাজকুমারের সঙ্গে একটা দুষ্টু রাজকন্যার বিয়ে ঠিক হয়েছিল। ছোটবেলা থেকেই তাদের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু যখন তাদের দুজনের বিয়ের বয়স হয় তখন রাজকন্যা রাজকুমারকে বিয়ে করতে রাজি হয় না। বিয়ে না করার জন্য সে অনেক রকমের কাণ্ড কারখানা ঘটিয়ে বসে। রাজকন্যা যেমনি চঞ্চল আর দুষ্টু ছিল, রাজকুমার তেমনি শান্ত আর একটু বোকা ছিল। এর মাঝে তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তবে এর পরেও কি শেষ পর্যন্ত রাজকন্যা তাকে বিয়ে করতে রাজি হয়, নাকি তাদের ভাগ্য নতুন এক মোড় নেয়? এই কাহিনী অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এই ড্রামায় মোট 26টি পর্ব রয়েছে। তো চলো ড্রামার কাহিনী শুরু করা যাক। ড্রামার শুরুতেই দেখি অনেক বছর বাইরে থাকার পরে রাজকন্যা আজ তার রাজ্যে ফিরে এসেছে। সে হলো এই রাজ্যের জেনারেলের মেয়ে। অনেক বছর বাহিরে ট্রেনিং করে আসার পরে আজ সে বাড়ি ফিরেছে। সে আসার সময় পথের ধারে দেখতে পায় অনেকগুলো মেয়ের রং ইউ নামের একটা ছেলের ছবি কিনে নিচ্ছে। তারা সবাই তার ফ্যান ছিল। তাকে এত পপুলার দেখে জিউলিং মনে মনে ভাবছিল, একটু সুন্দর দেখতে হয়েছে বলে সে এত পপুলার। আমি তো ইচ্ছে করলে তার মতো 3-4টাকে ঘুষি মেরেই কুপকাত করে দিতে পারি। মেয়েরা শুধুই তাকে মাথায় তুলে রেখেছে। এটা বলে সে আবারও তার বাড়ির দিকে রওনা দেয়। এদিকে লিং এর বাবা জেনারেল হিকে একজন সৈনিক এসে খবর দেয়, তৃতীয় রাজপুত্র চিউটিং একটা মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছে এবং সে আপনাকে দেখা করার জন্য ডেকেছে। এটা শুনে তো জেনারেল ভীষণ রেগে যায়, কারণ তিনি মনে করেছিলেন তার ছেলে হয়তো কোনো একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এজন্য তিনি একটা মোটা দেখতে বেত হাতে তুলে নেন এবং বাহিরে গিয়ে তার ছেলেকে মারতে শুরু করেন। তখনই তার মেয়ে জিউলিং এর বাবাকে ডাক দেয়। এতদিন পরে নিজের মেয়েকে দেখে তো জেনারেল অনেক খুশি হয়ে যায়। সে নিজের মেয়েকে ছোট থেকেই নিজের কাছে রাখেনি, বরং মাউন্টেনের লড়াই প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঠিয়েছে, যেন ভবিষ্যতে সে একজন শক্তিশালী যোদ্ধা হতে পারে। তারা বাবা মেয়ে মিলে তো অনেক গল্প করতে শুরু করে দেয়। এদিকে রাজপুত্র চিউটিং মার খেয়ে তার বাবাকে বলে সে শুধু তাকে মারলো, কিন্তু তার বাবা তাকে বলে এটা তার শাস্তি, কারণ সে ঠিকমতো লড়াই প্রশিক্ষণ করে না। সে যেন এখন ওই গাধাটাকে নিয়ে গিয়ে বেঁধে রাখে। এটা বলে সে নিজের মেয়েকে বাজারে নিয়ে যায় নতুন পোশাক কিনে দেওয়ার জন্য। তিনি একটা পোশাকের কাপড় পছন্দ করেন এবং সেটা প্যাকেট করে দিতে বলেন। যখন তিনি ওখানে দাঁড়িয়েছিলেন তখন পাশে একটা মেয়ে বিয়ের পোশাকের জন্য কাপড় কিনছিল। সেটা দেখে তিনি একটু ইমোশনাল হয়ে পড়েন। জিউলিং বিষয়টা বুঝতে পারে। তখন তার বাবা তাকে বলে সে খুব দ্রুতই হয়তো তার বাবাকে ছেড়ে অন্যের বাড়িতে চলে যাবে। জিউলিং বলে সে সারা জীবন তার বাবার সঙ্গেই থাকবে, সে অন্য কোথাও যাবে না। কিন্তু তার বাবা তাকে বুঝিয়ে বলে যে মেয়েদেরকে একদিন না একদিন স্বামীর বাড়িতে যেতেই হয়, আর ছোটবেলায় তার সঙ্গে একটা ছেলের বিয়ে ঠিক করা হয়েছিল। সেই ছেলেটা এখন অনেক সুদর্শন এবং যোগ্য হয়েছে। সে হলো অ্যাস্ট্রোলজি হলের রাজার বড় ছেলে রং ইউ। যেহেতু এখন তাদের দুজনেরই বিয়ের বয়স হয়েছে, তাই খুব দ্রুত তাদের বিয়ে দেওয়া হবে। এটা শুনে তো জিউলিং জ্ঞান হারিয়ে পড়ে যায়। এদিকে রং ইউ জানতে পেরে যায় জিউলিং ফিরে এসেছে। সে তার জন্য অপেক্ষা করছিল। পরদিন সকালে যখন জিউলিং বাজার দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে দেখতে পায় কেউ একজন গরিব অসহায় মানুষদেরকে ফ্রিতে খাবার খাওয়াচ্ছে। তারা সবাই ওই দয়ালু ব্যক্তির প্রশংসা করছিল যে তাদেরকে ফ্রিতে খাবার দিয়েছে। সে পাশে থাকা গাড়িতে বসেছিল। তারা মনে করছিল সে হয়তো একটা মেয়ে। জিউলিং এটা শোনার পরে মেয়েটির দয়ালু স্বভাব দেখে বেশ খুশি হয়। মেয়েটিকে দেখার জন্য সে ওই হোটেলে উঠে যায় যেখানে মেয়েটি উঠেছিল। দুইটা ছেলে মেয়েটির ঘরে উকি মেরে মেয়েটির চেহারা দেখার চেষ্টা করছিল। তাদেরকে একটা মেয়ের ঘরে এমন উকি দিতে দেখে জিউলিং তাদেরকে একটু শিক্ষা দেয় আর বলে এখনই এখানে থেকে চলে যেতে। তাদেরকে বাহিরে পাঠিয়ে দিয়ে সে নিজে আবার উকি দিয়ে মেয়েটির চেহারা দেখার চেষ্টা করে। সে মেয়েটির ঘর থেকে অর্কিড এর গন্ধ পায়, যে বিষয়টা তার বেশ ইন্টারেস্টিং লাগে। তবে সে তার চেহারা দেখতে পায় না। পরদিন সকালে আবার তারা দুজন যে যার রাস্তায় চলে যায়। পথে যাওয়ার সময় রং ইউদের গাড়ি কিছু লোকেরা আটকায় এবং তারা তাদের কাছে থেকে মোটা অঙ্কের টাকা নেয়। ভয়ে গাড়ির দুইজন লোক তাদেরকে টাকা পয়সা দিয়ে দেয়। দূর থেকে এটা দেখে জিউলিং তাদেরকে সাহায্য করতে আসে। সে প্রথমে তাদেরকে মেরে ভয় দেখাতে চায়, কিন্তু তার হাতে থাকা চাবুক দিয়ে সে একটা বাঁশ ভাঙতেই পারছিল না। এটা দেখে তারা একটুও ভয় পায় না, বরং হাসে। তখন সে তাদের সামনে যায় আর তাদের মধ্যে যেই লোকটা প্রধান ছিল তার মুখের ভেতরে এক ধরনের ঔষধ ঢুকিয়ে দেয়। এরপরে বলে এই ঔষধ খাওয়ার কারণে সে আগামী 10 দিনের মধ্যে অনেক অসুস্থ হয়ে যাবে। যদি তারা টাকা পয়সা ফিরিয়ে না দেয় এবং এসব করে, তাহলে তাদের সবাইকে সে এই ঔষধ খাইয়ে দেবে। এটা শুনে তো তারা ভয়ে সব টাকা পয়সা ফেরত দিয়ে সেখানে থেকে পালিয়ে যায়। তারা এইসব কিছু গাড়ির ভেতরে থেকে শুনে রং ইউ খুশি হচ্ছিল। একটা পর্যায়ে সে বেশ হাসছিল। তাদেরকে এমন ভয় দেখিয়ে পাঠিয়ে দেওয়ার পরে জিউলিং রং ইউ এর প্রশংসা করছিল, কারণ সে শহরের গরিব মানুষদেরকে ফ্রিতে খাবার খাইয়েছিল। সে নিজেও এই খাবার খেয়েছে, এজন্য সে তাকে ধন্যবাদ জানায়। যেহেতু তার ধারণা মতে রং ইউ একটা মেয়ে, এজন্য সে তার সঙ্গে সাংজু শহর পর্যন্ত ভ্রমণ করতে চায়। এটা বলে যখন সে ওখানে থেকে চলে যায়, তখন তার লোকেরা তাকে বলে আপনি কি চিনতে পেরেছেন, এটা জিউলিং।
আর সে মনে করছে আপনি একটা মেয়ে। রংইউ তখন তাদেরকে বলে তার আসল পরিচয় যেন আপাতত গোপন থাকে। জিউলিং যেটা মনে করেছে তাকে সেটা মনে করতে দাও। সাংজু শহরে পৌঁছানো পর্যন্ত বিষয়টা গোপন থাক। এজন্য তারা জিউলিংকে সঙ্গে করে নিয়ে যেতে রাজি হয়। পথে যেতে যেতে কিছু গরিব মানুষদেরকে দেখে তারা দুজন মিলে তাদেরকে খাবার রুটি দেয়। এই বিষয়টা দেখে জিউলিং এর অনেক ভালো লাগছিল। ছেলেটা তাকে বলে সাংজু শহরে পৌঁছাতে তাদের রাত হয়ে যাবে। এটা শুনে জিউলিং আজ রাতে এখানেই থাকার ব্যবস্থা করতে বলে। রাতে রংইউ বাহিরে একা দাঁড়িয়েছিল এবং ভাবছিল রিলিফের যত টাকা দেওয়া হয়েছিল সেই টাকাগুলো চুরি হয়ে যায়নি, সেগুলো কেউ সরিয়ে ফেলেছে। কিন্তু এর পেছনে কে আছে তা একমাত্র সাংজু শহরে গেলেই জানা যাবে। এরপরে সে জিউলিং এর ঘরে তার সঙ্গে দেখা করতে যায়। সে তাকে বলতে চাইছিল যে সে কোনো মেয়ে নয় বরং ছেলে। যখন সে তার ঘরে প্রবেশ করে তখন দেখতে পায় জিউলিং গোসল করছে। এজন্য সে সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে দাঁড়ায়। তার শরীর থেকে অর্কিডের গন্ধ পেয়ে জিউলিং বুঝতে পারে এইটা সেই মেয়েটি। সে মেয়েটিকে বলে তুমি যখন এখানে চলেই এসেছো তখন তোমাকে একটা কথা বলি। ইদানিং আমার শরীরটা খারাপ করছে আর আমি রাস্তায় আসার সময় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসিনি। তোমার কাছে কি স্যানিটারি ন্যাপকিন হবে? এটা শোনা মাত্রই রংইউ অনেক ঘাবড়ে যায় আর সেখানে থেকে বেরিয়ে আসে। বাহিরে এসে সে তার সার্ভেন্টকে বলে কিছু পরিষ্কার কাপড়, তুলা আর সুই সুতা নিয়ে এসে দিতে। তার সার্ভেন্ট তাকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে দেয়। এরপর সে এগুলো দিয়ে জিউলিং এর জন্য স্যানিটারি ন্যাপকিন তৈরি করে। রাতে জিউলিং এর পেটে অনেক ব্যথা করছিল। সে যখন অস্থির হয়ে দরজা খুলে তখন নিচে তার জন্য কিছু ন্যাপকিন আর স্যুপ রাখা দেখতে পায়। দূর থেকে রংইউ তাকে দেখছিল। জিউলিং তাকে দেখতে পায় না, তবে স্যুপ এবং ন্যাপকিন দেখে তো সে অনেক খুশি হয়ে যায়। তাকে খুশি হতে দেখে তো রংইউয়েরও বেশ ভালো লাগে। পরদিন সকালে যখন তারা সবাই আবারও রওনা দেওয়ার জন্য গাড়ি রেডি করে তখন জিউলিং তাদেরকে বলে আজ তার শরীরটা একটু খারাপ লাগছে, এজন্য সে আলাদা যাবে। তারা যেন তাকে রেখে চলে যায়। এটা শুনে রংইউয়ের মন একটু খারাপ হয়ে যায়। জিউলিং তাকে গত রাতে খাবার এবং কাপড়ের জন্য ধন্যবাদ জানায়, যেটা শুনে রংইউ একটু লজ্জা পেয়ে যায় এবং তাড়াতাড়ি গাড়ি চালাতে বলে। তখন তারা সেখানে থেকে চলে যায়। আর যাবার সময় জিউলিং এর থেকে আলাদা হবার কারণে তার মন খারাপ লাগছিল। এখন 1 মাস পরের সিন দেখানো হয়। জিউলিং তার বান্ধবীর সঙ্গে দেখা করতে চায় এবং তারা দুই বান্ধবী একে অন্যকে দেখে অনেক খুশি হয়। তার বান্ধবী একটা ঘোড়া নিয়ে এসেছিল। তখন সে এই ঘোড়ার উপরে উঠে একটু ঘোড়সাওয়ার করতে যায়। যাবার সময় পথে সে একটা গাড়ির সামনে দাঁড়ায়। এই গাড়ি আর কারো নয় বরং রংইউয়ের ছিল। সে বাড়িতে যাওয়ার জন্য ঘোড়া থেকে নামে। এই ব্যাপারটা খেয়াল করে রংইউয়ের সার্ভেন্ট তাকে জানায়। জিউলিং এর আসার কথা শুনে রংইউ বেশ খুশি হয়ে যায় আর সে তার সার্ভেন্টকে কানে কানে কিছু একটা বলে। জিউলিং যখন চুরি করে রংইউয়ের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল তখন সে ছাদে উঠে ভাবছিল এত উপর থেকে সে কিভাবে লাফ দিবে। কিন্তু একটু পরেই দুইজন লোক এসে ছাদের সঙ্গে একটা মই লাগিয়ে চলে যায়। এসব দেখে তো তার মাথার মধ্যে কোনো কিছুই ঢুকছিল না। ব্যাপারটা কি হলো তা সে বুঝতে পারছিল না। যাই হোক, এরপরে সে চুপি চুপি রংইউর বাড়ির ভেতরে ঢুকে। এদিকে তার বাবা মিস্টার সুয়ের সাথে কথা বলতে বলতে আসছিল। তখনই সে ওখানে একজনকে লক্ষ্য করে আর তার দিকে নিজের টোকেন ছুঁড়ে মারে। এই টোকেন গিয়ে জিউলিং এর পেছনে অনেক জোরে লাগে আর সে আঘাত পায়। তার বাবা তার পিছু করছিল আর সে তার বাবার কাছে থেকে পালিয়ে বেড়াচ্ছিল। তখন এই বিষয়টা রংইউ নোটিশ করে আর সেখানে চলে আসে। তাকে বাঁচানোর জন্য সে জেনারেলকে বলে আপনার কষ্ট করতে হবে না, আমি নিজেই দেখে নেব এখানে কেউ প্রবেশ করেছে কিনা। আপনি আমাদের প্রাসাদ পরিদর্শন করতে এসেছেন, পরিদর্শন করে যাবেন। তার এই কথা শুনে জেনারেল খুশি হয় এবং সেখানে থেকে চলে যায়। এদিকে জিউলিং আবারও চুপি চুপি সেই মইয়ের সাহায্যে ছাদে উঠে ওপাশে পালিয়ে যায়। এই সবকিছু দূর থেকে রংইউ দেখছিল আর হাসছিল। তার কাছে এই ব্যাপারগুলো অনেক কিউট লাগছিল। জিউলিং এখন বাড়ি ফিরে যায়, যেখানে সবাই বসে খাবার খাচ্ছিল। সিটের উপরে বসতেও তার অনেক কষ্ট হচ্ছিল, কারণ তার বাবা তার পেছনে এত জোরে মেরেছে যে তার পেছন ব্যথা হয়ে আছে। তবে সে এই বিষয়টা কাউকে বুঝতে দেয় না। জিউলিং এর ভাবি তার জন্য স্পেশাল ভাবে কিছু পিঠা আর মিষ্টি তৈরি করেছিল, যেটা খেয়ে তো সে অনেক পছন্দ করে আর বলে আপনি তো আমাকে একদম আপনার বাচ্চার মতো ভালোবাসেন। তাদের কথার মাঝে সেখানে জিউলিং এর বাবা চলে আসে। তিনি তাদের সবাইকে অ্যাস্ট্রোলজিক্যাল মেলার ব্যাপারে বলে, যেটা আগামীকাল অনুষ্ঠিত হবে। জিউলিং সেই মেলায় যেতে চায়, কিন্তু তার বাবা তাকে নিয়ে যেতে চায় না। তিনি মনে করেন ওই মেলায় গেলে জিউলিং সমস্যার সৃষ্টি করবে, আর তার মেয়ে তো জ্যোতির্বিদ্যায় বিশ্বাস করে না, তাহলে সে ওই মেলায় গিয়ে কি করবে। তিনি তার মেয়েকে রংইউর ব্যাপারেও বলেন, যার সঙ্গে আজ তিনি দেখা করেছেন। তিনি বলেন ছেলেটা অনেক ভালো। যদি জিউলিং রংইউ এর সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেয় তাহলে ভবিষ্যতে সে অনেক পস্তাবে। সে অনেক সুযোগ্য এবং ভালো ছেলে। জিউলিং তার বাবাকে বলে আমি তাকে পছন্দ করি না। তার ভাইও তাকে বলে রংইউ অনেক ভালো ছেলে, সে তোমার অনেক ভালো খেয়াল রাখবে এবং তোমার অনেক ভালো হাজবেন্ড হবে। তার বাবাও তার ছেলের সঙ্গে একমত ছিল, কিন্তু এসব কিছু শুনে জিউলিং রেগে সেখানে থেকে উঠে চলে যায়। পরদিন সকালে জিউলিং লুকিয়ে লুকিয়ে অ্যাস্ট্রোলজি মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে বের হচ্ছিল। তার ছোট ভাইও তাকে সাহায্য করছিল।
তার ভাই তাকে চুরি করে একটা টোকেন দেয়, যে টোকেনের সাহায্যে জিউলিং সহজেই ওই মেলায় প্রবেশ করতে পারবে, আর তাকে তেমন কেউ বাধাও দেবে না, কোনো সমস্যাও হবে না। এটা দেওয়ার সময় তার ভাই তাকে বলছিল, আমি তোমাকে সাহায্য করলাম আর ভবিষ্যতেও আমি তোমাকে এভাবেই সাহায্য করব, তাই দয়া করে আমার নাম যেন কাউকে বলো না যে আমি তোমাকে সাহায্য করেছি। জিউলিং তাকে একদম চিন্তা করতে বারণ করে আর বলে, আজ আমি এমন কিছু করব যে রঙেও আমার সঙ্গে তার বিয়ে ভেঙে দিতে বাধ্য হবে। এটা বলে সে ওখানে থেকে দৌড়ে চলে যায়। জিউলিং অ্যাস্ট্রোলজিক্যাল মেলায় চলে যায়। এখানে বেশ ভালো মানের সিকিউরিটি ছিল, সবাইকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। জিউলিং যখন তার টোকেন দেখায় তখন সেই লোকটা তাকে ভেতরে প্রবেশ করতে দেয় এবং বলে তাদের মাস্টার এই ধরনের টোকেন হাতে গোনা কিছু মানুষদেরকে দিয়েছেন, তাই সে যেন এই টোকেন সামলে রাখে। বিষয়টা জানার পরে জিউলিং বেশ অবাক হয় আর ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে দেখে এখানে অনেকেই এসেছে। তার হাতে থাকা টোকেন ঘুরাতে ঘুরাতে সে পাশে ফেলে দেয়। যখন শো শুরু হয়ে যায় তখন একজন পেইন্টার আসে এবং জিউলিংকে দেখে মনে করে সে হয়তো রঙিওর ফ্যান, কারণ সব মেয়েরা তাকেই দেখার জন্য আসে। সে রঙিওকে নিয়ে নতুন বই লিখেছে, যেটা ওই লোক জিউলিংকে দেখাতে চেয়েছিল, কিন্তু জিউলিং এর তার বইয়ের ওপরে কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু তবুও সেই লোকটা বারবার তাকে জোর করছিল। শেষে বিরক্ত হয়ে সে ওই বই নিয়ে রেখে দেয়। রঙিও সেখানে এসে গিয়েছিল এবং সেখানে উপস্থিত লোকদের মধ্যে থেকে একজনের ভবিষ্যৎ সে বলবে। এজন্য প্রথমে সে একটা চিঠি চুজ করে যেখানে নাম্বার লেখা আছে। এই নাম্বার লেখা টোকেন যার কাছে পাওয়া যাবে রং ইউ তার ভবিষ্যৎ বলবে। এটা শুনে জিউলিং বলে ওঠে, কি আজে বাজে কথা বলছেন এসব, মানুষ আবার কারো ভবিষ্যৎ বলতে পারে নাকি? তার এমন কথা শুনে উপস্থিত সবাই অনেক বিভ্রান্ত হয়ে যায় এবং উপস্থাপক লোক বিরক্ত হয়ে বলে, তুমি এখানে এসব কি আজে বাজে কথা বলতে এসেছো? জিউলিং বলে সে এসব ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে না, যদি এসব সত্যি হয় তাহলে রঙিও যেন তার ভবিষ্যৎ বলে দেয়, কিন্তু এটা তাদের রুলসের বাইরে ছিল। রঙিও শুধুমাত্র তাদের ভবিষ্যৎ বলবে যার নাম্বার এই কাঠিতে লেখা আছে। এটা শুনে জিউলিং সেই কাঠি কেড়ে নেয় আর তাদেরকে জিজ্ঞাসা করে, এখানে 48 নম্বর লেখা আছে, 48 নম্বর লেখা টোকেন কার কাছে আছে? সেখানে একটা ছেলে বলে ওঠে তার কাছে 48 নম্বর টোকেন আছে। তখন জিউলিং সেই ছেলেটার কাছে থেকে টোকেন ছিনিয়ে নেয় আর বলে, এবার তো রুলসের বাইরে যায়নি তাই না? এই টোকেন এখন আমার, তাই আমার ভবিষ্যৎ বলুন। তাকে এত সমস্যা করতে দেখে সিকিউরিটি গার্ডরা তাকে আক্রমণ করতে চায়, কিন্তু রঙিও বলে মেয়েটিকে বিরক্ত না করতে। রঙিও এবার তার কাছে থেকে জানতে চায় সে তার ভবিষ্যতের ব্যাপারে কি জানতে চায়। জিউলিং বলে সে তার বিয়ের ব্যাপারে জানতে চায়। তখন রঙিও তার জন্মসাল এবং সময় জেনে নেয়। এবার সে কিছু ভবিষ্যৎবাণী করে আর তাকে বলে জিউলিং এর বিয়ের ব্যাপারে ভালোভাবে জানার জন্য সে একবার তার চুল টাচ করে দেখতে চায়। জিউলিং রাজি হয়ে যায় আর তার চুল টাচ করতে দেওয়ার জন্য তার কাছে যায়। সে তার মাথায় হাত দেবে, ঠিক তখনই দূর থেকে কিছু লোক রঙিওকে মারতে তীর ছুড়ে। জিউলিং যেহেতু লড়াই প্রশিক্ষণ নিয়েছিল তাই সে রঙিওকে বাঁচানোর চেষ্টা করে। রঙিও তাকে প্রোটেক্ট করে। যখন সেই লোকদেরকে ধরার জন্য সৈনিকেরা যায় তখন লোকগুলো পালাতে শুরু করে। এখানে তারা দুজন প্রথমবার একে অন্যকে সামনাসামনি এত কাছে থেকে দেখে। এই সময় জিউলিং এর হাত থেকে বইটা পড়ে যায়। সে এটা খেয়াল না করেই আক্রমণকারী লোকগুলোকে ধরার জন্য তাদের পিছু করে। রঙিও এর সার্ভেন্ট আর জিউলিং মিলে সেই লোকগুলোর সঙ্গে অনেক লড়াই করে। সে ওই লোকের বুকের ভিতরে চাকু ঢুকিয়ে দেয়। তারা লোকটাকে ধরবে, ঠিক তখনই পেছনে থেকে কিছু লোক এসে জিউলিং এর হাতে আঘাত করে আর আহত লোকটিকে নিয়ে সেখানে থেকে পালিয়ে যায়। জিউলিং সেখানে রঙিও এর সার্ভেন্টকে দেখে বলে, তুমি তো ওই দয়ালু মেয়েটির সাথে ছিলে, এখন কি তুমি তোমার মাস্টার বদলে ফেলেছো? এটা শোনার পরে সে কিছু বলতো তখনই সেখানে রঙিও চলে আসে। তাকে দেখে জিউলিং বলে, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ, এজন্য আমার দিকে তাকাচ্ছ না? কিন্তু রঙিও তো আসলে তার দিকে দেখছিল না, কারণ তার পোশাক ছিঁড়ে গিয়েছিল। এই বিষয়টা জিউলিং বুঝতে পারে না। যখন সে পেছনে ফিরে চলে যাচ্ছিল তখনই রঙিও তার শরীর ঢেকে দেওয়ার জন্য নিজের শরীরের কোট খুলে তাকে পরিয়ে দেয়। এরপরে সে তাকে ওই বইটা দিয়ে দেয় যেটা জিউলিং এর হাত থেকে পড়ে গিয়েছিল। জিউলিং সেই বই নেওয়ার সময় বইটা তাদের সামনেই খুলে যায় আর এই ছবিগুলো দেখে তো রঙিও ভীষণ অবাক হয়ে যায়। তখন তার বন্ধু বলে ওঠে, তুমি আমাদের মাস্টারের ব্যাপারে এমন আজে বাজে চিন্তা করো? জিউলিং তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তারা যা ভাবছে সেটা নয়। এই বই আজকে তাকে একটা লোক জোর করে ধরিয়ে দিয়েছিল, সেই বই কিনেনি, এমনকি সেই বই একবারও খুলে দেখেনি। রঙিও এর সাথী তার সঙ্গে আরো তর্ক বিতর্ক করতে চাইছিল, কিন্তু রঙিও তাকে চুপ করিয়ে দেয় আর বলে, আমি বিষয়টা বুঝতে পেরেছি। জিউলিং বলে এই বই তাকে যে দিয়েছে সে নিশ্চয়ই তাকে ধরবে এবং অ্যারেস্ট করবে। এরপর সে রঙিওকে বলে, আমার মনে হয় বিয়ের ব্যাপারে আমাদের দুজনের চিন্তা একই। আগামীকাল আপনার ভাইকে আমাদের বাড়িতে বিয়ের কথা বলার জন্য পাঠাবেন। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। রাতে যখন রঙিও বাহিরে দাঁড়িয়েছিল তখন তার সাথী এসে তাকে জিজ্ঞাসা করে, সে জিউলিং এর চুল স্পর্শ করতে পেরেছিল?
রংইউ বলে সে তার চুল স্পর্শ করতে পারেনি, তবে সে তার ভাগ্য কিছুটা দেখতে পেয়েছে। জিউলিং এর ভাগ্যে সে দেখেছে সে আর মাত্র 4 বছর বাঁচবে। 4 বছর পর সে কোনো দুর্ঘটনায় মারা যাবে। এটা শুনে তো তার সাথে অনেক অবাক হয়ে যায়, কারণ তার সঙ্গে তো রংইউ এর বিয়ে হবার কথা। মানে তাদের দুজনের এখন বিয়ে হলে তার স্ত্রী 4 বছর পর মারা যাবে। এজন্য তার সাথী তাকে এই বিয়ে করার সিদ্ধান্ত বদলাতে বলে, কিন্তু রংইউ এই বিয়ের সিদ্ধান্ত পরিবর্তন করবে না, বরং সে জিউলিং এর ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবে এবং তাকে বাঁচানোর চেষ্টা করবে, কারণ সে তাকে ছোট থেকেই পছন্দ করে। এদিকে জিউলিং বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকালে তার আহত ভাই এসে তাকে বলে তাদের বাড়িতে রংফু এসেছে। এখন তারা দুজন লুকিয়ে তাদের বাবা এবং রংফুর কথা শোনার জন্য যায়। রংফু সেনাপতিকে বলে গতকাল শেং পরিবার আমাদের উপরে অ্যাটাক করে দিয়েছিল, তারা হয়তো আমাদের উপর প্রতিশোধ নিতে এমনটা করেছে। এরপরে তিনি বলেন ইদানিং আমার ঘোড়াগুলোর সঙ্গে কি যেন হয়েছে, তারা অনেক অদ্ভুত আচরণ করছে। এটা শোনা মাত্রই জিউলিং এর ভাই সামনে চলে আসে আর বলে ওঠে ওইটা আমি ছিলাম, এসব আমি করেছি। তাকে দেখে তার বাবা রেগে যায় আর বলে তুমি এখানে কি করতে এসেছো। তখন সে বলে আমি কিছু বলতে চাই, আর তার বাবা তাকে জলদি বলতে বলে। তখন সে রংফুকে বলে আপনাদের যে ঘোড়া রয়েছে তাদেরকে আমি মেডিসিন খাইয়ে দিয়েছিলাম, যেটা খেয়ে তারা অনেক দুর্বল বোধ করবে আর সারাদিন ঘুমিয়ে থাকবে। এটা শুনে তার বাবা অনেক রাগ দেখাতে শুরু করে আর রংফু হাসতে হাসতে বলে হ্যাঁ এইটাই তো হয়েছে আমার ঘোড়ার সঙ্গে। এখন সেনাপতি তার কাছে থেকে মাপ চেয়ে বলে তার ছেলে ভুল করেছে, এমন ভুল সে আর কখনো করবে না। এবার রংফু বিয়ের ব্যাপারে কথা বলতে শুরু করে। তখন লুকিয়ে থাকা জিউলিং সেখানে থেকে বেরিয়ে আসে। তখন তাকে দেখে বাবা বলে তুমি এখানে এমন এলোমেলো চুল নিয়ে কি করতে এসেছো। রংফু তখন তাকে রাগ দেখাতে বারণ করে আর জিউলিংকে জিজ্ঞাসা করে বিয়ের ব্যাপারে তার মতামত কি। জিউলিং বলে আমি আর রংইউ বিয়ে করতে চাই না। তখন তার ভাই বলে কিন্তু আগামীকাল তো তুমি আমার ভাইকে বলেছিলে তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য। তখন তার মনে পড়ে গতকাল সে রংইউকে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য তার ভাইকে পাঠাতে বলেছিল। তখন সে বলে এটা আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তখন তার ভাই বলে গতকাল তুমি নাকি আমার ভাইয়ের প্রাণ বাঁচিয়েছো আর শত্রুদের সঙ্গে লড়াই করেছো। এটা শুনে সে আবার বলে এটাও ভুল হচ্ছে। তখন রংফু তাকে ভালোভাবে দেখে বলে তুমি যেই কোট পরিধান করে আছো এটা অনেক বিশেষ ধরনের শিয়ালের লোম দিয়ে তৈরি, এটা অনেক দামি আর রেয়ার। এই শিয়াল রাজামশাই নিজে হাতে মেরেছিল এবং তার চামড়া দিয়ে তৈরি পোশাক বানিয়ে রংইউকে উপহার দিয়েছিল। এটা তোমার কাছে কিভাবে এলো। এটা শুনে তার বাবা নিজের মেয়ের উপরে রেগে যায় আর বলে আজকাল কি তুমি মানুষের পোশাক চুরি করতে শুরু করেছো। জিউলিং তার বাবাকে বলে সেই পোশাক চুরি করেনি, রংইউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। রংফু আর কথা না বাড়িয়ে সেনাপতির কাছে থেকে বিদায় নিয়ে চলে যায়। সে যাওয়ার পরে তার বাবা 2 ছেলে মেয়েকে একসঙ্গে আচ্ছা মতো ধোলাই দেয়। তবে প্রত্যেকবার জিউলিং এর ভাই বেশি মার খায়। মার খেয়ে যখন তারা দুজন বিশ্রাম নিচ্ছিল তখন জিউলিং কোনো একজনের জন্য চিঠি লিখছিল। তার ভাই তখন তাকে জিজ্ঞাসা করে সে কাকে চিঠি লিখছে। জিউলিং রংইউ এর কাছে চিঠি লিখছিল। যেহেতু সে তাকে ভুল বুঝেছে এজন্য সে তাকে একটু শিক্ষা দিতে চাইছিল। সে মনে করছিল রংইউ তাকে দেখে অনেক ভয় পায়, এজন্য সে তাকে একটা শিক্ষা দেবে। সে তার জন্য চিঠিতে কিছু একটা লেখে এবং তার ভাইয়ের মাধ্যমে চিঠি রংইউর কাছে পৌঁছে দেয়। তার চিঠি পড়ে রংইউ বেশ খুশি হয় আর তার সাথীকে বলে জিউলিং তার সঙ্গে দেখা করতে চায়। সে তার চিঠি লিখছিল আর মনে মনে ভাবছিল তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমিও সব সময় তোমাকে প্রোটেক্ট করব। তার সাথী তাকে বলে আপনি কি তার সঙ্গে দেখা করতে যাবেন, কিন্তু সে বলে এখন আমাদের বিয়ে হয়নি, এজন্য আমি তার সম্মানহানি করতে চাই না, এই বিষয়টা যেন গোপন থাকে। সে একটা ছোট্ট চিঠি লিখে জিউলিংকে পাঠায়, যেটা দেখে তার মেজাজ গরম হয়ে যায়। সে তার ভাইকে বলে এই ছেলে আবার আমাকে ইগনোর করছে, কিন্তু তার ভাই তাকে বিরক্ত হতে বারণ করে আর মাথা ঠান্ডা করে তাকে আরো চিঠি লিখতে বলে। এবার সে একের পর এক চিঠি লিখে রংইউকে পাঠাতে শুরু করে। অনেকগুলো চিঠি পাঠায় আর এরপরে তার বান্ধবীকে গিয়ে বলে আমি আমার সারা জীবনের অভিজ্ঞতাকে ব্যবহার করে তাকে 10টা চিঠি লিখেছি, কিন্তু এরপরেও সে আমার সাথে দেখা করতে এলো না। তার বান্ধবী বলে হয়তো সে আসলেই অনেক ব্যস্ত। তখন সে বলে তার কাছে নিঃশ্বাস নেওয়ার সময় আছে, কিন্তু আমার সাথে দেখা করার একটুও সময় নেই। এসব কিছু বলে যখন সে তার নামে বদনাম করতে করতে যাচ্ছিল ঠিক তখনই সামনে তার বাবা এবং ভাইকে দেখে চুপ হয়ে যায়। সে তার ভাইকে বলে আমার একটা ঘোড়া লাগবে। তার ভাই বলে বাবা তোমার জন্য একটা ঘোড়া অর্ডার দিয়েছিল, সেটা চলে এসেছে। এটা শুনে তো জিউলিং প্রচন্ড খুশি হয়ে যায় আর তার বাবাকে জড়িয়ে ধরে, কিন্তু তার বাবা তার সঙ্গে কথা বলছিল না। এজন্য সে তার বাবাকে বলে আপনি আমাকে ইগনোর কেন করছেন। তার ভাই বলে সে রং পরিবারের সঙ্গে যা করেছে এবং তাদের ঘোড়ার যে ক্ষতি করেছে সেই কারণে তার বাবার মন খারাপ। এখন তিনি তাদের সবগুলো ঘোড়া রং পরিবারকে উপহার হিসেবে পাঠিয়ে দেবে। এটা শুনে তো জিউলিং তাদের উপরে রাগ দেখায় আর সেখানে থেকে চলে যায়। সে যাওয়ার পরে তার ছোট ভাই প্রতিবাদ জানিয়ে বলে আপনারা সব সময় আমার বোনের সঙ্গে এমনটা কেন করেন। তার এই কথা বলার কারণে উল্টো তার শাস্তি পেতে হয়। জিউলিং মন খারাপ করে বাজারে ঘুরে বেড়াচ্ছিল।
তখন তার সঙ্গে ওই লোকটার দেখা হয়, যেই লোক তাকে বই জোর করে দিয়েছিল। তাকে দেখে চিনতে পেরে জিউলিং তার দিকে রাগী চোখে তাকিয়েছিল, কিন্তু সেই লোকটা তাকে বলে, আমি তোমাকে যেই বই দিয়েছিলাম সেই বই তুমি পড়েছিলে? সত্যি করে বলো, তুমি আসলে রং ইউকে পছন্দ করো তাই না? তুমি সেই দিন তাকে যেভাবে বাঁচালে তুমি নিশ্চয়ই তাকে পছন্দ করো। জিউলিং বলে সে বিশ্বাস করুক অথবা না করুক, কিন্তু জিউলিং রং ইউকে অনেক বেশি ঘৃণা করে। এটা শোনার পরে চিত্রকার তাকে আরো বেশি টিজ করছিল, এজন্য সে আরো রেগে গিয়ে তার ব্যাগ ছিনিয়ে নিচ্ছিল আর বলছিল, আপনি যে ধরনের জিনিস বিক্রি করেন সেগুলো এখানে বিক্রি করা এলাও না। ব্যাগ নিয়ে টানাটানি করতে করতে সেই লোকটা ব্যাগ ছুঁড়ে ফেলে সেখানে থেকে পালিয়ে যায়। জিউলিং পড়ে যাচ্ছিল, ঠিক তখনই একটা ছেলে এসে তাকে বাঁচায়। তাকে দেখে তো সে ভীষণ খুশি হয়ে যায়। এখানেই সিন কাট হয়। রং ইউ যখন রাতে তার পাওয়ার ব্যবহার করে জিউলিং এর ভাগ্য দেখছিল, তখন সে দেখতে পায় জিউলিং কোনো একটা ছেলের সঙ্গে অনেক হাসি খুশি আছে আর তারা অনেক খুনসুটি করছে। এর একটু পরেই সে দেখতে পায় অনেকগুলো লোক তার উপরে অ্যাটাক করে দিয়েছে এবং তাকে আহত করে ফেলেছে। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। তার সাথীরা এসে তাকে জানায় জিউলিং প্রতিদিন তার জন্য চিঠি লিখে পাঠায়। রং ইউ তার প্রাসাদে যাওয়ার ব্যবস্থা করতে বলে। তখন তার সাথীরা বলে এত রাতে না গিয়ে সে যেন আগামীকাল সকালে জিউলিং এর সাথে দেখা করে। রং ইউ তার সঙ্গে দেখা করতে চাইছিল না, সে শুধু তার আশেপাশে থাকতে চাইছিল যেন তার কোনো ক্ষতি না হয়। সেই রাতেই তারা রওনা দেয়। সকালে তারা দুজন একসঙ্গে নাস্তা করছিল। এই ছেলেটা তার সিনিয়র। তারা দুজন একসঙ্গে মাউন্টেনে লড়াই প্রশিক্ষণ করেছিল, কিন্তু ট্রেনিং নিতে নিতে হঠাৎ করে তার এই সিনিয়র 2 বছর গায়েব ছিল। সে কোথায় গিয়েছে সে এবং তার মাস্টার কেউই জানতো না। তারা তাকে অনেক মিস করেছে। এটা শুনে তার বন্ধু বলে সেও তাকে অনেক মিস করেছে। সে যেন মন খারাপ না করে, কারণ সিনিয়র তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায় আর তারা দুজন একসঙ্গে খাবার এনজয় করে আর অনেক গল্প করে। এদিকে রং ইউ জিউলিং এর বাড়ির বাইরে বসে তার জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে জিউলিং অনেক ড্রিঙ্কস করে মাতাল অবস্থায় বাড়ি ফিরছিল। আজকে তার সিনিয়র বন্ধু তাকে বলছিল যদি রং ইউ এর সাথে তার বিয়ে না হয় তাহলে সে অন্য কাকে বিয়ে করতে চায়। সে বলছিল সে এমন কাউকে বিয়ে করতে চায় যাকে সে আগে থেকে চেনে এবং যার সঙ্গে তার ভালো সম্পর্ক। এটা শুনে তার বন্ধু বলছিল যদি আমাকে বিয়ে করার সুযোগ হয় তাহলে কি তুমি বিয়ে করবে? এসব কিছু ভেবে তার মনে হচ্ছিল যদি রং ইউ না হয়ে তার সিনিয়র হয় তাহলে বেশ ভালোই হবে, কারণ তার সিনিয়র লড়াইয়ে অনেক পারদর্শী আর তার সঙ্গে তার অনেক ভালো সম্পর্ক। এসব কিছু ভাবতে ভাবতে সে বাড়ি ফিরছিল। দূর থেকে তাকে দেখে রং ইউ এর সাথী তাকে জানায় যে জিউলিং অনেক মাতাল অবস্থায় বাড়ি ফিরছে। এটা শুনে রং ইউ তার সামনে চলে যায় এবং তাকে সামলাতে চায়, তবে তাকে দেখে জিউলিং মনে করছিল সে হয়তো স্বপ্ন দেখছে। এখন সে তার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেয় আর বলে তুমি আমার সাথে দেখা করতে কেন আসো না? কারণ তুমি আমাকে ভয় পাও তাই না? রং ইউ সেখানে থেকে যেতে চাইছিল, কিন্তু সে তার কাপড় টেনে ধরেছিল। জিউলিং তাকে বলছিল সে কেন তাকে ভয় পায়, সে কি তাকে পছন্দ করে না? তার মনে হয় রং ইউ আসলে তাকে পছন্দ করে না, এজন্য সে তার সঙ্গে দেখা করতে চায় না। আজ যেন সে তাকে তার মনের কথা খুলে বলে। সে কি আসলে তাকে পছন্দ করে নাকি তাকে ভয় পায়? সে কি তাকে বিয়ে করতে চায় নাকি সে তাকে মন থেকে মেনে নিতে পারছে না? এভাবে থাকতে তার মোটেও ভালো লাগে না। এসব কিছু শুনে রং ইউ তাকে অনেক সম্মানের সাথে বলে আমি এই বিয়েতে অনেক খুশি আর আমি তোমাকে পছন্দ করি। কিন্তু এটা শুনে জিউলিং মোটেও খুশি ছিল না, কারণ সে এভাবে তার মুখে শুনতে চাইছিল না। সে চাইছিল যেন সে তাকে প্রপোজ করে, সে যেন এত লজ্জা না পায় এবং মনের কথা ভালোভাবে প্রকাশ করে বলে। তার এমন ছেলে মানুষই দেখে রং ইউ হাসছিল। এটা দেখে তো সে প্রচন্ড রেগে যায় আর বলে আমি তোমাকে একদম সহ্য করতে পারছি না। তোমার মতো ছেলে আমার হাজবেন্ড হবে এটা আমি সহ্য করতে পারছি না। আমার বাচ্চা যদি তোমার মতো হয় তাহলে তো আমার একদমই ভালো লাগবে না। রং ইউ তখন তাকে বলে আমাদের ছেলে একদম তোমার মতোই সাহসী জেনারেল হবে। তখন সে বলে যদি মেয়ে হয়? রং ইউ বলে যদি মেয়ে হয় তাহলে আমি তাকে অনেক আদর করব। তাকে একদমই তোমার মতো কষ্ট করে লড়াই প্রশিক্ষণের জন্য মাউন্টেনে পাঠাবো না। সে ছোট থেকে অনেক হাসি খুশি এবং সুন্দরভাবে বড় হবে আর তার মাকে আমি সব সময় প্রোটেক্ট করব, সারা জীবন প্রোটেক্ট করব। এটা শুনে তো সে অবাক হয়ে বলে তুমি তাহলে আমার কাছে থেকে বাচ্চা চাও? এটা শুনে তো সে একটু ঘাবড়ে যায় আর বলে না তো, আমি তো এমন কিছু বলিনি। তখন সে আবারও রেগে যায় আর তার সঙ্গে জোর জবরদস্তি শুরু করে। ঠিক তখনই রং ইউ এর সাথে জিউলিং এর শরীরে এক ধরনের ঘুমের ওষুধ প্রয়োগ করে আর সে ঘুমিয়ে যায়। রং ইউ তখন তাকে সারিয়ে তোলার জন্য সঙ্গে করে প্রাসাদে নিয়ে যায়। সে তার ভাইকে খবর দিয়েছিল যেন তার ভাই এসে জিউলিং এর দেখাশোনা করে, কিন্তু সবটা জানার পরে তার ভাই আর যায় না, কারণ যেহেতু তাদের দুজনের বিয়ে ঠিক হয়েছে এজন্য তার ভাই চায় তারা দুজন যেন একে অপরের পাশে থেকে নিজেদেরকে আরো ভালোভাবে জানতে পারে, তাদের মধ্যে যেন আরো ভালো সম্পর্ক গড়ে ওঠে। আর রং ইউ এর মতো এত ভালো একটা ছেলে জিউলিং এর পাশে আছে তাই তাদের কোনো চিন্তা নেই। এদিকে রং ইউ জিউলিং কে রাতে তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে চাইছিল,
কারণ রাতে তার বাড়িতে একটা মেয়েকে রাখা ঠিক নয়, এতে তার বদনাম হতে পারে। এজন্য সে তাকে নিয়ে গাড়িতে করে রওনা দেয়। জিউলিং ঘুমের ঘোরে বারবার তার গায়ের উপরে পড়ে যাচ্ছিল এবং তার হাঁটুতে মাথা রেখে ঘুমাচ্ছিল। রঙেও ভীষণ লজ্জা পাচ্ছিল আর তাকে ঠিক করে বসিয়ে দিচ্ছিল। জিউলিংকে অনেক বেশি অস্থির হতে দেখে রঙিও তার একটা আঙুল ধরে, এতে সে একটু শান্ত হয় আর এটা দেখে রঙিও হাসে। সকালে রাজ দরবার থেকে রাজা জেনারেলকে অনেকগুলো উপহার পাঠায় এবং তাকে তার মেয়ে সহ রাজপ্রাসাদে ইনভাইট করে। এটা শুনে তো প্রথমে তিনি নিজের মেয়েকে নিয়ে যেতে চাইছিলেন না। তখন সেনাপতি বলে, আপনি কি রাজার আদেশ অমান্য করছেন? তখন জেনারেল তার মেয়েকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। এদিকে জিউলিং এর যখন ঘুম ভাঙে তখন তার গতরাতে সবগুলো কথা মনে পড়ে যায় আর সে রেগে বাইরে বেরিয়ে যায়। রঙিও গণনা করে কিছু বিপদের আভাস পায়। তখনই তার সাথী এসে জানায় গতকাল চেঁচামেচির কারণে আশেপাশে অনেক লোকজন জানতে পেরেছে যে জিউলিং তাদের প্রাসাদে ছিল। এতে করে মানুষেরা কানাঘোষাও করছে। এটা শুনে রঙিও তার সাথীর সাহায্যে একটা চিঠি লিখে জেনারেলকে পাঠায়। চিঠিটা পড়ে জেনারেল বেশ অবাক হয়। পরদিন সকালে তিনি এবং তার ছেলে মিলে জিউলিংকে সঙ্গে করে নিয়ে রাজপ্রাসাদে যান। যেহেতু তারা রাজপ্রাসাদে কাজ করে এজন্য তাদের কাজে চলে যান এবং তার মেয়েকে বলেন সে যেন উল্টোপাল্টা কিছু না করে। কিন্তু কে শোনে কার কথা? জিউলিং আশেপাশে ঘুরতে ঘুরতে সেখানে রাজকুমারকে খেলতে দেখে আর সেও তার সঙ্গে খেলতে শুরু করে। এক পর্যায়ে সেই খেলনা গিয়ে ক্রাউন প্রিন্সের মুখে লাগে। এটা দেখে রানীমা একটু বিরক্ত হন আর জিজ্ঞাসা করেন সে কে। তার পরিচয় জানার পরে তিনি তাকে বসতে দেন। তখন প্রিন্সেস তাকে বলে তাকে এখানে ডেকে নিয়ে আসা হয়েছে কারণ তারা শুনেছে সে নাকি মাউন্টেন থেকে অনেক রকমের প্রশিক্ষণ শিখে এসেছে, তাই তারা তার লড়াই কৌশল জানতে চায়। সে তাদেরকে নিজের লড়াই কৌশল দেখানোর জন্য প্রিন্সেসের মুখের ভেতরে একটা ঔষধ ছুঁড়ে মারে। এজন্য সে অনেক রেগে যায়। জিউলিং তাকে বলে এটাই তার লড়াইয়ের কৌশল। সে আসলে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করে থাকে আর প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করে। তাকে যে মেডিসিন খাওয়ানো হলো এই মেডিসিন খাওয়ানোর ফলে 3 দিন পর্যন্ত তার মুখ থেকে একটা গন্ধ বের হবে আর সত্যি সত্যি তার মুখ থেকে গন্ধ বের হচ্ছিল। এজন্য সে সেখানে থেকে চলে যায়। এসব কিছু দেখে তো ক্রাউন প্রিন্সের অনেক ইন্টারেস্টিং লাগছিল, সে বেশ মজা পাচ্ছিল। কিন্তু অন্য প্রিন্সেস তার উপরে বেশ ক্ষিপ্ত হয়ে যায়। সে তার মাকে বিচার দিয়ে বলে সে যেন জিউলিং এর এমন আচরণের জন্য শাস্তি দেয়। কিন্তু ক্রাউন প্রিন্স বলে এখানে তার কোনো দোষ নেই, তার বোনই প্রথমে তাকে উস্কে দিয়েছিল। ক্রাউন প্রিন্স চায় আজ থেকে প্রতিদিন জিউলিং যেন তার সঙ্গে খেলা করতে আসে। এরপর একজন সৈনিক এসে তাদেরকে বলে রাজা তাদেরকে ডেকেছে। তারা সবাই মিলে রাজসভায় রাজার সামনে উপস্থিত হয়। সেখানে যাওয়া মাত্রই প্রিন্সেস তার বাবাকে জিউলিং এর ব্যাপারে অভিযোগ করতে শুরু করে, কিন্তু রানীমা তাকে থামিয়ে দেয়। তখন ক্রাউন প্রিন্স তার বাবাকে সব ঘটনা খুলে বলে এবং তার ব্যাপারে প্রশংসা করতে শুরু করে। এগুলো জানার পরে তো তার বাবা উঠে দাঁড়ায় আর বলে তার মেয়ে এখানকার নিয়ম সম্পর্কে জানে না, এজন্য তিনি তার মেয়ের হয়ে ক্ষমা চাইছেন। সেখানে আরো একজন জেনারেল ছিল যিনি তাকে বসতে বলেন আর বলেন কোনো ব্যাপার না। তখন সেখানে একটা ছেলে উঠে দাঁড়ায় যে আর কেউ নয় বরং জিউলিং এর সিনিয়র ছিল। সে হলো প্রিন্স ইয়ং। সে সবাইকে বলে জিউলিং অনেক ইন্টারেস্টিং একটা মেয়ে। এবার সে নিজের আসল পরিচয় দিয়ে রাজাকে বলে আমি জিউলিংকে আমার প্রিন্সেস বানাতে চাই। জিউলিং যখন জানতে পারে তার সিনিয়র হলো জুলিন রাজ্যের রাজকুমার তখন তো সে অনেক খুশি হয়ে যায়। সে রাজাকে রিকোয়েস্ট করে জিউলিংকে বিয়ে করার জন্য। এতে করে তাদের দুই রাজ্যের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং তাদের সম্পর্ক আরো পাকা হবে। কিন্তু এটা শোনার পরে জিউলিং এর বাবা এবং অন্য একজন জেনারেল কেউই রাজি ছিল না। তারা দুজনেই এতে অমত জানায়। এটা শুনে তো রাজা বেশ অবাক হয়। সিনিয়র জেনারেলকে বলছিল আমার মতে জিউলিং প্রিন্স ইয়ং এর যোগ্য নয়। প্রিন্স এটার কারণ জানতে চায়। তখন সে জিউলিং সম্পর্কে একটার পর একটা সমস্যা বলতে থাকে। সে বলতে থাকে এই মেয়েটা রানী হওয়ার যোগ্য নয়, কারণ তার মধ্যে রানীর মতো কোনো গুণাগুণ নেই। সে ছেলেদের সঙ্গে মারামারি করে এবং ঝগড়া করে। সে আসার পর থেকে শহরে অনেক সমস্যা সৃষ্টি করেছে। মেয়ের নামে এত বদনাম শুনে তো জেনারেল একটু রেগে যায়। তখন পাশে থেকে আরেকজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে বলে তিনি ঠিকই বলেছেন, আপনার মেয়ে অনেক দুষ্টু। 1 মাস আগে আমি অনেক যত্ন করে আঙ্গুর গাছ লাগিয়েছিলাম এই বছর খাবার জন্য, কিন্তু সেই সবগুলো গাছ নষ্ট করে দিয়েছে। এই বিষয়টা নিয়ে সেখানে উপস্থিত সবাই এটা ওটা বলতে শুরু করে। তখনই সেখানে রঙিও আসে আর প্রতিবাদ জানিয়ে বলে আমি আপনার নষ্ট হয়ে যাওয়া গাছের থেকে 10টা গাছ বেশি দিয়েছি। তখন বৃদ্ধ লোকটি খুশি হয়ে বলে তাহলে সেই আঙ্গুর গাছগুলো আপনার দেওয়া। এবার সেই লোকের আর কোনো অভিযোগ ছিল না, সে বসে পড়ে। রঙিও বলে জিউলিং এর জন্য যে সকল শ্রমিকের ক্ষতি হয়েছে তাদের সবাইকে সে টাকা পয়সা দিয়েছে এবং ক্ষতিপূরণ দিয়েছে। এরপরেও যদি এখানে কারো কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তারা যেন তাকে বলে, সে দায়ভার নিতে রাজি। এসব কিছু দেখে তো তার বাবা বলে ওঠে এখন থেকে আমার মেয়ে কোনো দুষ্টামি করলে আমার কাছে অভিযোগ জানাবে, আমি নিশ্চয়ই এর বিচার করব। রঙিও বলে ওঠে জিউলিং এর হবু বর হিসেবে আমার একটা দায়িত্ব আছে।
আপনার বয়স হয়েছে, তাই আপনাকে আর এত বেশি স্ট্রেস নিতে হবে না। এটা শুনে তো তারা সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ উপস্থিত কেউই জানতো না যে রং ইউ এর সাথে জিউলিং এর বিয়ে ঠিক হয়েছে। এজন্য রাজা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে তাদের বিয়ে কখন ঠিক হলো। রং ইউ তাকে বলে ছোটবেলায় তাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল যখন তাদের বয়স 10, কিন্তু তারা দুজনেই একে অন্যের কাছে থেকে দূরে থাকার কারণে এবং নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে এই বিষয়টা তেমন কেউ জানে না, তারা জানানোর সুযোগ পায়নি। সবার সামনে এই বিষয়টা প্রকাশ করার কারণে তো জিউলিং ভীষণ রেগে যায় আর তাকে মারতে ইচ্ছে করে, কিন্তু তার বাবা তাকে কোনো মতে থামিয়ে রাখে। প্রিন্স ইয়ং তাকে বলে তোমাদের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ে তো এখনো হয়নি, তাই আমি রাজার কাছে রিকোয়েস্ট করব যেন তার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করা হয়। রংইউ আবারও প্রতিবাদ জানিয়ে বলে দেখি তো আমার হবু স্ত্রীকে কে আমার কাছে থেকে ছিনিয়ে নিয়ে যায়। তখন প্রিন্স রাজাকে একটু ভয় দেখিয়ে বলে তাহলে হয়তো আমাদের রাজ্যের মধ্যে সম্পর্ক আগের মতো থাকবে না। এটা শুনে তো রাজা একটু টেনশনে পড়ে যায়। তখনই একজন সৈনিক এসে রাজার কানে কানে কিছু একটা বলে এবং সে রাজকুমারের কানেও কিছু একটা বলে। এটা জানানোর পরে রাজা তাকে বলে আমার মনে হয় এরপরে আর তোমার সঙ্গে জিউলিং এর বিয়ে দেওয়া ঠিক হবে না, আপাতত আমি তাদের দুজনকেই একসেপ্ট করছি, আর তোমার ব্যাপারে রাজ্যের কথাগুলো পরে প্রাইভেটে বলা হবে, এখন আর এসব না বলি। তিনি রংইউকে বলেন খুব দ্রুতই তাদের দুজনের বিয়ে ব্যবস্থা করা হবে। এটা শুনে তো জেনারেল খুশি হয়ে যায় এবং তাকে ধন্যবাদ জানায়, আর এরপরে তার মেয়েকে বলে রাজাকে ধন্যবাদ জানাতে। তখন সে না চাইতেও বিরক্ত হয়ে রংইউর পাশে দাঁড়িয়ে তারা দুজন মিলে একসঙ্গে রাজাকে ধন্যবাদ জানায়। এসব কিছু দেখে প্রিন্স রেগে সেখানে থেকে চলে যায়। বাহিরে গিয়ে ক্রাউন প্রিন্স তার সঙ্গে দেখা করে আর তাকে বলে তুমি আসলেই অনেক লাকি, দুইটা ছেলে তোমাকে পাওয়ার জন্য লড়াই করছে, আমি যদি বড় হতাম তাহলে নিশ্চয়ই আমি তোমাকে বিয়ে করতাম। এটা শুনে তো জিউলিং বেশ খুশি হয়ে যায় আর হাসে। ক্রাউন প্রিন্স তখন তাকে একটা ড্রাগন টোকেন দেয়। এই টোকেনের সাহায্যে সে চাইলেই রাজ্যের যে কোনো জায়গায় যেতে পারবে। জিউলিং প্রথমে এটা নিতে চাইছিল না, কিন্তু ক্রাউন প্রিন্স জোর করে তাকে এটা দিয়ে চলে যায়। এদিকে তারা দুজন কথা বলছিল। রংইউ জেনারেলকে জানায় আজ সে এখানে এসেছে তাকে একটা তথ্য দেওয়ার জন্য। রাজা তাকে গ্র্যান্ড জেনারেলের পদ দিতে চেয়েছিল, সে যেন এই পদ একসেপ্ট না করে, কিন্তু জেনারেল জানায় সে তো অলরেডি এই পদ নিয়েছে। তাদের এই কথার মাঝে একজন সৈনিক এসে তাদেরকে বলে রাজা গ্র্যান্ড জেনারেলকে ডেকে পাঠিয়েছে। তখন রংইউ দ্রুত তার কথা বলে, সে বলে রাজা এখন আপনাকে নানজিয়ান রাজ্য প্রোটেক্ট করার জন্য বলবে, কিন্তু আপনাকে অবশ্যই এই বিষয়টা এড়িয়ে যেতে হবে এবং মান্য করা যাবে না। আপনাদের পরিবার অনেক শক্তিশালী, আপনারা যদি এই কাজ করতে যান তাহলে সেখানে আপনাদের বিপদ হতে পারে এবং আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। যেহেতু রংইউ ভবিষ্যৎ দেখতে পারে, এজন্য তিনি নির্দ্বিধায় তার ভবিষ্যৎবাণী বিশ্বাস করে নেন। এরপরে তারা রাজার সঙ্গে গিয়ে দেখা করে। তখন রাজা সত্যি সত্যি তাদেরকে নানজিয়ান রাজ্য গার্ড দেওয়ার জন্য বলে, কিন্তু রংইউ এর কথা মতো তারা রাজার এই আদেশ অমান্য করে। যদিও রাজার আদেশ অমান্য করতে তার অনেক খারাপ লাগছিল, কিন্তু এরপরেও তিনি এটা করেন। রাজারও মন খারাপ হয়ে যায়, কারণ বহু বছর ধরে তার পরিবার এই রাজার বিশ্বস্ততার সঙ্গে কাজ করে আসছে। রাজা তাদের উপরে একটু রেগে তো যান, তবে তার গ্র্যান্ড জেনারেল পদ ছিনিয়ে নেন না। জেনারেল এটা করেছিলেন কারণ তিনি চান না তার একমাত্র মেয়ে বিপদে পড়ুক। তিনি তার মেয়ের বিয়ে দিয়ে হাসি খুশি দেখতে চান। এদিকে জিউলিং যখন একটা স্ট্যাচু নিয়ে বসেছিল তখন সেখানে কিছু মেয়ে আসে এবং তাদের অনেক হিংসে হচ্ছিল, কারণ সে রংইউ এর হবু স্ত্রী। রংইউ অনেক হ্যান্ডসাম, তাই শহরের সব মেয়েরা তাকে পছন্দ করে। এখন তার বিয়ে হচ্ছে শুনে তো তাদের গা জ্বলে যাচ্ছে। মেয়েগুলো বলতে শুরু করে তুমি তাকে কি দেখিয়ে পটিয়েছো কে জানে, এখন আবার সে তোমাকে প্রোটেক্ট করার জন্য কথা বলছে, তাকে নিশ্চয়ই জাদু করেছো। শহরের সবাই জানে সেই দিন রাতে তোমরা একসঙ্গে রাত কাটিয়েছো, রাত কাটিয়েই হয়তো তার মন জয় করেছো আর তার মাথাটা খেয়েছো। এসব কিছু শুনে তো সে ভীষণ রেগে যায় আর বলে সে এমনটা করেনি, এসব কিছু মিথ্যে। কিন্তু মেয়েটা তাকে অপবাদ দিয়েই যাচ্ছিল আর বলছিল শহরের সবাই এই বিষয়ে জানে, গতরাতে রংইউ তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল। এটা শুনে তো জিউলিং প্রচন্ড রেগে যায় আর তখনই রংইউ এর সাথে গিয়ে দেখা করে। সে তার পথ আটকায় আর তাকে বেরিয়ে আসতে বলে। এরপরে তাকে নিয়ে সাইডে চলে যায়। সে তাকে নিয়ে গিয়ে একটা হোটেল রুমে ওঠে এবং তার উপরে সমস্ত রাগ ঝাড়তে শুরু করে। সে তাকে বলে তার সাহস কিভাবে হলো গত রাতে তাকে মাতাল অবস্থায় নিজের বাড়িতে নিয়ে যাওয়ার, আর বলে তোমার কারণে আমার বদনাম হয়ে গিয়েছে। রংইউ তাকে বলে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি সবার কাছে বিষয়টা ক্লিয়ার করব। কিন্তু সে রেগে বলে তুমি এখন আর কি ঠিক করবে, যা বদনাম হওয়ার তা তো হয়ে গিয়েছে। তোমাকে আমি যতটা ভালো মনে করেছিলাম তুমি আসলে অতটা ভালো না, তুমি একটা প্লে বয়। তার এই কথা শুনে এবার রংইউ রেগে যায় আর তাকে বলে আমি যদি তোমার সুযোগই নিতে চাইতাম তাহলে গত রাতেই নিয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি সব মেয়েদেরকে সম্মান করি। জিউলিং বলে আমাদের এখনো বিয়ে হয়নি, তারপরেও তুমি কেন আমাকে তোমার বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিলে? এখন আমি কি করব? আমি তোমাকে বিয়ে করতে চাই না, কারণ আমি তোমাকে একটুও পছন্দ করি না।
এটা শুনে রঙেও অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে তাহলে সে তাকে চিঠিতে এত সুন্দর সুন্দর কথা কেন লিখেছিল সে তার সঙ্গে চাঁদ দেখতে চায়, কেন তার সঙ্গে ভোরে দেখা করতে চায়, সে তাকে ছাড়া থাকতে পারছে না, তাকে মিস করছে। জিউলিং তখন তাকে সত্যিটা বলে দেয় যে সেই সব চিঠি লিখেছিল কারণ সে তার সঙ্গে দেখা করতে চাইছিল আর তাকে বলতে চাইছিল যে সে তাকে বিয়ে করতে চায় না, সে যেন তার ভাইকে পাঠিয়ে বিয়েটা ক্যান্সেল করায়। কিন্তু রঙেও তার কথাই ঠিক মতো শুনেনি। রঙেও জানতে চায় তার দোষ কি, সে কেন তাকে বিয়ে করতে চায় না। জিউলিং বলে কারণ সে তার মতো এমন নর্মাল ছেলেকে বিয়ে করতে চায় না, তার শরীরে শক্তি নেই, সে তাকে প্রোটেক্ট করতে পারে না। যদি তাদের বিয়ে হয় তাহলে তারা একদম সুখী হবে না। এটা শুনে রঙেও কষ্ট পায়। ঠিক তখনই সেখানে জিউলিং এর বাবা চলে আসে আর তার এমন অবস্থা দেখে তার মেয়ের ওপরে ভীষণ রেগে যায়। রঙেও তাকে বাধা দেয় আর বলে এসব আমার দোষ, তার কোনো দোষ নেই। তখন তিনি কোনো মতে নিজেকে কন্ট্রোল করে মেয়েকে সঙ্গে করে নিয়ে সেখানে থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পরে রঙেও তার সাথীকে বলে আজকের ব্যাপারে যেন বাহিরে কোনো খবর না ছড়ায়, এটা খেয়াল রাখতে। আর এরপরে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। বাড়িতে গিয়ে জেনারেল তার মেয়ের উপরে প্রচন্ড রেগে যায় কারণ আজ পর্যন্ত তিনি তাকে ঠিকমতো শাসন করেননি। তার মেয়ে অনেক ঝামেলা করেছে, দিন দিন সে অনেক অবাধ্য হয়ে যাচ্ছে। আজকে তিনি তাকে শিক্ষা দিয়েই ছাড়বেন। সেখানে তার ছোট ভাই তাকে বাঁচানোর জন্য আসে, কিন্তু প্রতিবারের মতো বোনকে বাঁচাতে গিয়ে সেও মার খায়। তিনি দুই ভাই বোনকে আচ্ছা মতো পেটান। এদিকে রঙেও রাতে বসে বসে জিউলিং এর বলা কথাই ভাবছিল। পরদিন সকালে গিয়ে সে জেনারেলের কাছে মাফ চায় গতদিনের আচরণের জন্য, কিন্তু তিনি বলেন চিন্তা করো না, আমি আমার মেয়েকে এবার ঠিক করে ফেলবো। তাকে আমি 3 দিন বাড়ির বাইরে যেতে নিষেধ করেছি। তখনই একজন সার্ভেন্ট এসে জানায় জিউলিং রাগ করে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে, সে বাইরে যাওয়ার জন্য জেদ করছে। কিন্তু তার বাবা বলে একবেলা না খেলে কিছু হবে না, তার বাইরে বের হওয়া যাবে না। কিন্তু এটা শোনার পরে রঙিও এর মন খারাপ লাগছিল। জিউলিং এর জন্য তার অনেক চিন্তা হচ্ছিল। এজন্য সে বাড়িতে গিয়ে একটা দলিলে কিছু একটা লেখে। জিউলিং এর ভাবি তার শরীরে থাকা মারের ক্ষতগুলোর উপরে মলম লাগিয়ে দিচ্ছিল। তখন কথা বলতে বলতে তার ভাবি তাকে জানায় তার হবু হাজবেন্ড এসেছে, মানে রঙিও এসেছে। এটা শুনে তো জিউলিং ভীষণ রেগে যায় আর বলতে থাকে সে এখানে কি করতে এসেছে, সে তার সঙ্গে দেখা করতে যাচ্ছিল। তখনই তার ভাবি তাকে বাধা দিয়ে বলে রঙিও আসলে তার অনেক কেয়ার করে। গতদিন সে তার বাড়িতে ছিল, এই বিষয়টা নিয়ে যেন শহরে তার কোনো বদনাম না ছড়ায় এই বিষয়টা শিওর করার জন্য সে নোটিশ জারি করেছে। এটা শুনে জিউলিং এর রাগ একটু কম হয়। তার ভাবি তাকে জানায় আজকে তাদের শহরে মেলা বসেছে। এটা শুনে তো সে বেশ খুশি হয়ে যায়। দূর থেকে তাদের দুজনকে রঙিও আর জিউলিং এর বাবা দেখছিল। মেলার কথা শুনে রঙিওর আগের কিছু কথা মনে পড়ে যায়। জিউলিং তাদের সাথে ভ্রমণ করার সময় এই মেলার কথাই বলেছিল এবং তার সঙ্গে দেখা করার কথা বলেছিল, সে তার জন্য অপেক্ষা করবে বলেছিল। এই একই কথা জিউলিং ভাবছিল যে এই মেলায় তার সেই দয়ালু বোনের সাথে তার দেখা হবে। সে তার ভাবিকে অনেক রিকোয়েস্ট করছিল সেই মেলাতে যেতে দেওয়ার ব্যবস্থা করে দিতে। এসব কিছু দেখে তার বাবা একটু রাগ হচ্ছিল আর ভাবছিল তাকে বাড়িতে বন্দি করে রেখেও কোনো লাভ হচ্ছে না, সে একদম বদলাচ্ছে না। তিনি রঙেওকে জিজ্ঞাসা করেন তুমি বলো তাকে আমি কি শাস্তি দেব, তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু রঙেও উল্টো তার বাবাকে বলে তিনি যেন জিউলিংকে মেলায় যেতে দেন, বাড়ির বাইরে ঘুরতে দেন। হতে পারে মেলায় কেউ তার জন্য অপেক্ষা করছে, তাকে মনের কথা বলার জন্য। এটা শুনে তার বাবা বেশ অবাক হয়। তার কথা মতো জিউলিংকে রাতে মেলায় ঘুরতে যেতে দেওয়া হয়। সে মেলায় ঘুরতে যায় আর একটু দুষ্টামিও করে। কিছুক্ষণ পরেই তার সামনে রঙেও হাজির হয়। সে নিজের ক্যাপ খুলে, তাকে দেখে জিউলিং একটু বিরক্ত হয়। কিন্তু তার হাতে জিউলিং এর তৈরি করা অর্কিডের গন্ধযুক্ত ব্যাগ দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ এটা তো সে তার দয়ালু বোনকে গিফট করেছিল। এখন সে অনেক কনফিউজড হয়ে যায় আর বুঝতে পারে এই জন্যই তার দয়ালু বোনের সার্ভেন্টগুলো তার সঙ্গে ঘুরে বেড়ায়। রঙেও তাকে বলে দেয় যে সে সাংচু শহরে ভ্রমণ করার সময় যার সঙ্গে ঘুরেছিল সে আর কেউ নয় বরং রঙেও ছিল। এটা শুনে সে বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু রঙেও তাকে এই সব কিছু বলতে শুরু করে যে কাজগুলো সে ভ্রমণে যাওয়ার সময় করেছিল, তার জন্য এই সুগন্ধি ব্যাগ তৈরি করেছিল, তার জন্য খরগোশ তৈরি করেছিল। আর সে তাকে বলছিল আজ থেকে তারা বেস্ট ফ্রেন্ড। যদি সে এই মেলায় কখনো আসে তাহলে যেন তার সঙ্গে দেখা করে। রঙিও নিজের কথা রেখেছে। জিউলিং তাকে জিজ্ঞাসা করে তাহলে সেই সময় আমার গোসলের ঘরে তুমি প্রবেশ করেছিলে? রঙিও বলে ওইটা একটা মিস্টেক ছিল, তবে আমি কিছু দেখিনি। সে তাকে বলে তাহলে আমার পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিন তুমি তৈরি করেছিলে? রঙিও বলে হ্যাঁ। এসব কিছু শুনে তার মন অনেক খারাপ হয়ে যায় আর সে কান্না করতে শুরু করে। রঙিও মনে করছিল সে হয়তো তাকে অনেক পছন্দ করে, কিন্তু জিউলিং তাকে বলে সে তাকে একটুও পছন্দ করে না, এমনকি তার সঙ্গে সারা জীবন থাকতে হবে এটা ভেবেই তার অনেক ভয় লাগে। এখন সে আর চাইলেও এই বিয়ে ভাঙতে পারবে না, কারণ রাজা এখানে ইনভলভ হয়েছে। রঙিও তাকে ভয় পেতে বারণ করে, কিন্তু সে রাগ করে ওখানে থেকে চলে যায়। এইসব কিছু জানার পরে রঙিও এর মন অনেক খারাপ হয়ে যায়। সে মনে করেছিল এই ব্যাপারটা জানলে হয়তো জিউলিং খুশি হবে।
জিউলিন যখন বাড়ি ফিরে আসে তখন বাইরে তার জন্য তার সিনিয়র অপেক্ষা করছিল। সে তাকে জড়িয়ে ধরে আর বলে আমাকে নিয়ে চলো, কিন্তু সে আজ তার রাজ্যে ফিরে যাচ্ছে। জিউলিং তাকে বলতে চাইছিল যে তার সঙ্গে রং ইউয়ের কোনো সম্পর্ক নেই। তখন তার সিনিয়র বলে এতে আমার কিছু যায় আসে না। জিউলিং এর মন অনেক খারাপ ছিল, সে কিছুতেই রং ইউকে বিয়ে করতে চায় না। তখন তার সিনিয়র বলে তোমার এই বিয়ে ভাঙার একটা প্ল্যান আমার কাছে আছে, কিন্তু তুমি কি সেটা করতে রাজি? এদিকে রং ইউ অনেক মন খারাপ করে বসেছিল। এরপর সে তার সাথীকে একটা জিনিসের ব্যবস্থা করতে বলে। পরদিন সকালে সে দলিল নিয়ে জিউলিং এর বাবার সামনে হাজির হয়। এটা দেখে তো তিনি অনেক অবাক হন। রং ইউ এই দলিলে তার এবং জিউলিং এর এঙ্গেজমেন্ট ভঙ্গ করার কথা লিখেছে। সে চায় জিউলিং যেন তার মনের মতো কাউকে বিয়ে করতে পারে। এসব কিছু শুনে জিউলিং এর বাবা কোনোভাবেই এই দলিল একসেপ্ট করে না। তিনি এটা নিতে চান না, তিনি তাকে এটা ফিরিয়ে নিয়ে যেতে বলেন। তিনি জানেন তার মেয়ে ছোটবেলা থেকে দূরে বড় হয়েছে এবং এই সব অনুভূতির ব্যাপারে খুব বেশি বোঝে না। রং ইউ যে তার মেয়েকে সুখী রাখবে এবং সে তার মেয়েকে অনেক ভালোবাসে, তিনি এটা সাফ সাফ বুঝতে পারছিলেন। কিন্তু রং ইউ বলে সে তাকে ভালোবাসে, কিন্তু সে এটাও চায় তার ভালোবাসার মানুষ যেন সুখী হয়, এজন্য সে তাকে মুক্তি দিতে চায়। জিউলিং এর বাবা কোনো মতেই তার এই দলিল নেয় না এবং এই এঙ্গেজমেন্ট ভাঙে না। খাবার টেবিলে বসে তিনি এই ব্যাপারটা নিয়ে তার মেয়ের ওপরে অনেক রাগ দেখান এবং বলেন যাই হয়ে যাক না কেন তাকে রং ইউকেই বিয়ে করতে হবে। এই বিয়ে তিনি কোনোভাবেই ভাঙবেন না। রং ইউ তার কাছে বিয়ে ভাঙার জন্য এসেছিল। এসব কিছু বলে তিনি সেখানে থেকে চলে যান আর জিউলিং এর মন খারাপ হয়ে যায়। তখন তার ছোট ভাই তাকে মন খারাপ করতে বারণ করে আর বলে তুমি নিজের ভাগ্যকে স্বীকার করে নাও আর তাকে বিয়ে করে নাও। তোমার যখন মন খারাপ হবে তখন আমি তোমার খেলার সাথী হব, আমি তোমার রাগ ভাঙাবো, তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যাব। এসব কিছু শুনে সে আরো বেশি ইমোশনাল হয়ে যায় আর তার ভাইকে বলে তুমি আমাকে এত কেয়ার কেন করো। রং ইউ অনেক যত্ন করে জিউলিং এর দেওয়া সবগুলো চিঠি একটা বাক্সে সংরক্ষণ করে রেখেছিল। সে কোনো একটা জায়গা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, এজন্য সে সবকিছু গুছিয়ে রাখছিল। এদিকে জিউলিং একটা মেডিসিন সামনে নিয়ে বসেছিল। এটা তাকে তার সিনিয়র দিয়েছে। এটা হলো ভালোবাসা ভোলার ঔষধ। এই ঔষধ যদি সে রং ইউকে খাওয়াতে পারে তাহলে সে তাকে ভুলে যাবে। তবে এই ঔষধের কোনো অ্যান্টিডোট নেই। সিনিয়র বুঝতে পেরেছে যে রং ইউ তাকে আসলে অনেক ভালোবাসে। তাকে পথ থেকে সরানোর এই একটা মাত্র উপায় আছে। তার কথা মতো জিউলিং এই ঔষধ রং ইউকে খাওয়াতে যেতে চাইছিল, কিন্তু তার বাড়ি থেকে বের হওয়া বারণ ছিল। কড়া পাহারার মাঝে সে কিছুতেই বাড়ি থেকে বের হতে পারছিল না। এভাবে বাসায় বন্দি থাকতে থাকতে সে এমন রাগান্বিত হয় যে সব ঘরের জিনিসপাতি ভেঙে ফেলে। তার এই সবকিছু বাইরে থেকে তার বাবা এবং ভাই দেখেছিল, কিন্তু তবুও তারা তাকে বের হতে দিচ্ছিল না। তখনই জিউলিং এর মাথায় একটা বুদ্ধি আসে। ক্রাউন প্রিন্সের দেওয়ার টোকেনের কথা তার মনে পড়ে। এদিকে রং ইউ হানসাং টেম্পলে যাওয়ার জন্য রওনা দেয় আর এই বাক্সটা তার আঙ্কেলকে দিয়ে বলে এটা যেন সে জিউলিংদের বাড়িতে পৌঁছে দেয়। এদিকে ক্রাউন প্রিন্স জিউলিং এর চিঠি পায় আর চিঠি পড়ে সঙ্গে সঙ্গে সে তার বাড়িতে রওনা দেয়। ক্রাউন প্রিন্সকে দেখে তো মিস্টার হি সাদরে আপ্যায়ন করতে চায়, কিন্তু ক্রাউন প্রিন্স জিউলিং এর সাথে খেলা করার জন্য এসেছিল। সে আর এক মুহূর্ত দেরি না করে সবগুলো খেলনা নিয়ে জিউলিং এর সাথে গিয়ে দেখা করে। জিউলিং তখন কানে কানে বলে আমাকে একটা সাহায্য করতে পারবে? কিছুক্ষণ পরে ক্রাউন প্রিন্স অনেক বড় বড় বাক্স নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। এটা দেখে মিস্টার হি তাকে জিজ্ঞাসা করে এত বড় বাক্সের ভেতরে কি আছে? সে বলে এই সবকিছু আমাকে জিউলিং উপহার দিয়েছে। তিনি বাক্স খুলে দেখতে চান, কিন্তু ক্রাউন প্রিন্স তাকে এটা খুলে দেখতে দেয় না, কারণ এর ভেতরে জিউলিং ছিল। সে তার কাছে জেদ করে খুব সহজেই সেখানে থেকে বেরিয়ে যায়। বাইরে যাওয়ার পরে জিউলিং খুশি হয়ে ক্রাউন প্রিন্সকে একটা বাঁশি গিফট করে, যে বাঁশি বাজালে মৌমাছি চলে আসবে আর সে যে কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারবে। এটা পেয়ে তো ছোট্ট রাজকুমার ভীষণ খুশি হয়ে যায়। এরপরে জিউলিং একটা ঘোড়া নিয়ে সেখানে থেকে রওনা দেয়। এদিকে রং ইউ এর মন ভীষণ খারাপ ছিল, প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। এজন্য তারা একটা গ্রামের বাজারে আজকের রাতটা কাটাতে চায়। এখানে চা নাস্তা করার জন্য তার সাথী রং ইউকে বেরিয়ে আসতে বলে। রং ইউ যখন বাহিরে বেরিয়ে আসে তখন জিউলিং তার হাত ধরে তাকে নিচে নামানোর জন্য। তাকে দেখে তো সে ভীষণ অবাক হয়ে যায়। আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ।